লেখাপড়ায় যেন কাল হয়ে দাঁড়িয়েছে অনার্স মাস্টার শেষ করা শারীরিক প্রতিবন্ধী সজলের। দুই পায়ে হাঁটতে না পারলেও দুই হাতে ভর করে জীবন যুদ্ধে হেঁটে চলেছেন তিনি। জন্মের পর থেকেই দুই পায়ে হাঁটতে পারে না সজল, তবুও একটুর জন্য বুঝতে দেননি তিনি অক্ষম, কারণ হৃদয় দিয়ে সর্বদাই লড়ে গেছেন। দুই পায়ে হাঁটতে না পারলেও জীবনের কোনো মুহূর্তে থেমে যাননি তিনি, বরং প্রতিবন্ধকতা নিয়েই সফলতার সাথে লেখাপড়া শেষ করেছেন তিনি। এসএসসি 2011, এইচএসসি 2013, অনার্স 2018 আর মাস্টার্স সার্টিফিকেট রয়েছে 2019। প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ায় একটা সময় সবাই বলেছিল এই ছেলে পরিবার ও সমাজের বোঝা, দুই পায়ে এ কি করবে, কিভাবে জীবন অতিবাহিত করবে, আল্লাহ কেন বা তাকে সৃষ্টি করলো ইত্যাদি কথা। আলহামদুলিল্লাহ না, আল্লাহর কোনো অভিযোগ বা কোনো আফসোস বা কোনো কিছুই আমার নাই, কারণ উনি চাইছেন হয়তো আমার অনেক কিছু হবে বা উনি আমার অনেক ভালো কিছু লিখে রেখেছেন, তাই উনি আমাকে এভাবে বানিয়েছেন। ঠিক সেই সময় দৃঢ় সংকল্প করল সজল, আমি অসম্ভবকে সম্ভব করে দেখাবো, জীবন যুদ্ধে আমি হার মানব না, আমি আর 5টা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করব। ঠিক সেই সময় তিনি শুরু করেন লেখাপড়া। ও তো খুব কষ্ট করে এ পর্যন্ত এসছে, লেখাপড়া শিখেছে, হাল ছাড়িনি। তারপরে আপনার বন্ধু বান্ধবের সহযোগিতায় সে মাস্টার্স পাশ করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক তারা আজ পর্যন্ত চাকরির জন্য অনেক দরখাস্ত দিয়েছে, চাকরি বাকরি পাচ্ছে না। কয়টা মুরগি লালন পালন করে, কিন্তু ওই মুরগিতে পকেট খরচটাও হয়ে ওঠে না, কারণ সামান্য কয়েকটা মুরগি লালন পালন করে, যার পকেট খরচটা চেষ্টা করে এটা উঠানোর জন্য, কারণ মুরগির খাবার দেওয়ার জন্য তো সক্ষমতা, শারীরিক সুস্থতা থাকার দরকার, সেই অবস্থা তার নেই। ছোটবেলা থেকেই সজলের বড় স্বপ্ন হয় সরকারি কোনো দপ্তরে একটি চাকরি করা। গরিবের সন্তান সজল তাই তো কোনো দপ্তরে চাকরির জন্য টাকা দিতে পারেননি। টাকা থাকলে হয়তো তার চাকরি হতো, কিন্তু সেই টাকাটাই তো তাদের নাই। অনেক নিয়োগ দেবে, অনেক নিয়োগ দিচ্ছে, আমি অ্যাপ্লাই করছি, দেখা যাচ্ছে অনেক জায়গায় পরীক্ষা অনেক সিলেক্টেড হয়ে যায়, দেখলাম মেধা বাদ দিলাম, অর্থ লাগে, লোকবল লাগে, সেটা তো আমার নাই। আর বর্তমান বাজার তো এরকমই, আর আমার চাকরি তো আসলে বুঝে নিত যে বাংলাদেশে মেধার উপরে চাকরি খুব কমই আছে। ভেবেছিলেন একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে লেখাপড়াটা শেষ করে সুন্দর একটি চাকরি করে পরিবারের মুখে হাসি ফোটাবেন। লেখাপড়া শেষ হয়েছে অবশ্য, কিন্তু লেখাপড়া শেষ হওয়ার পরে চাকরিটি হয়নি। কত চড়াই উতরাই পার করে তার লেখাপড়া শেষ করতে হয়েছে। স্বপ্ন তো মানুষের অনেক কিছুই থাকে, জীবনে স্বপ্নটা হচ্ছে যে কোন পড়ালেখা শেষ করা, এটাই হচ্ছে মূল স্বপ্ন ছিল। দ্বিতীয় স্বপ্ন যে আমার একটা ছোট্টখাটো কর্ম হবে, চাকরি বলেন কর্ম বলেন, যেন সারা জীবন ওইটার উপরে ভিত্তি করে আমি কাটিয়ে দিতে পারি। একটা সরকারি দপ্তরে একটা সম্মানে একটা চাকরি হলেই হবে, আমি পারবো, আমার সাথে যাই। এটা বন্ধু বান্ধব থেকে শুরু করে এলাকার অনেক মানুষ বলেছিল অকারণে লেখাপড়া করছো, তুমি লেখাপড়া করে কি করবে, তুমি কি চাকরি পাবে, লেখাপড়া তোমার জন্য নয়। কিন্তু তিনি এগুলোকে তোয়াক্কা না করে সফলতার সাথে জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার শেষ করে বসে আছেন। বহু জায়গায় চাকরি ইন্টারভিউ দিলেও কোনো লাভ হয়নি তার। চাকরির জন্য হয়েছিল, আমি কিছুদিন আগেও অ্যাপ্লাই করেছি, এর আগেও করেছি, কিন্তু হচ্ছে না। বলতে গেলে সমস্যাটা হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট যেটা বলে সেটা আসলে তো হয় না, কারণ কোটা থাকলেও দেখা যাচ্ছে কোটার সেই মানটা থাকে না, আর যেই জায়গায় কোটা লাগে সেই পর্যন্ত তো পৌঁছানোটা কঠিন হয়ে যায়। তিনি যে একজন শারীরিক প্রতিবন্ধীদের কি আর চাকরি হয় নাকি? যে ছেলেটি জীবনের সবচেয়ে বেশি সময় লেখাপড়ার জন্য ব্যয় করেছেন এবং সফলতার সাথে লেখাপড়া শেষ করে আছে, এই ছেলেটির একটি চাকরি কপালে জোটেনি। লেখাপড়া শেষ করার পরে যদি কিছু না হয় তাই তো কষ্ট লাগে। প্রতিবন্ধকতা মানে তো কিছু হবে না, এটা স্বাভাবিক, কারণ নিজে যখন চলতে পারি না ঠিক মতন, যাইতে পারি না, স্কুল কলেজে পড়ালেখা করতে পারবো কিনা, এটা তো অনেকেই ভাবান্ত ছিল যে আমার যে এসএসসি পাসটাই হবে কিনা, এটাই আমার কল্পনার বাইরে ছিল। তারপরেও আল্লাহর রহমতে চেষ্টা করেছি, এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার সবই করেছি, শেষ করে এখন বাড়িতে ট্রাই করছি একটা চাকরির জন্য, আর পাশাপাশি ছোট একটা মুরগির খামার দিয়েছি। তবে একটুর জন্য হতাশ হয়ে যাননি। অনেক সময় ভেবেছেন হয়তো এই চাকরিটি হয়ে যাবে, কিন্তু সেটাও নিরাশ হয়েছে। তবে নিরাশ হয়েও ভেঙে পড়েননি।
এখনো পর্যন্ত চাকরির প্রস্তুতি প্রতিনিয়ত চলছে তার। ছেলেটা খুব কষ্টের সাথে দিন যাপন করছে এবং সে অত্যন্ত মর্মাহত থাকে, অত্যন্ত কষ্ট, মানে কি বলবো আর কি, মানে সে বলার মতো কোনো কিছু নাই আর কি, এত কষ্টের ভিতরে সে থাকে। দেশবাসীর কাছে এবং দেশের বিবেকবান মানুষ যারা সরকারি বহুত বড় বড় কর্মচারী আছে, কর্মকর্তা আছেন, তারা এই ভিডিওটা বা লাইভটা দেখে তার একটা কর্মের ব্যবস্থা করে দেবে, এটাই আমার কামনা। আশা ছাড়েননি, সফলতার শেষ পর্যন্ত লড়ে যাবেন, এটাই তার প্রত্যয়। এখনো বাড়িতে প্রায় অধিকাংশ সময়ই বইয়ের টেবিলে থাকেন, লেখাপড়া করে। শুধু বইয়ের টেবিলে নয়, শুয়ে বসে যেভাবে পারে সেভাবে কন্টিনিউ লেখাপড়া চালিয়ে যাচ্ছেন তিনি। কারণ তিনি বিশ্বাস করেন একদিন না একদিন চাকরি তার হবেই। তবে চাকরি না পেলেও বাড়িতে বেকার বসে থাকেন না তিনি। শারীরিক প্রতিবন্ধী এটা তো আসলে আমার জন্মগত, জন্মের থেকেই আমি এমন, ক্যালসিয়ামের অভাবে এটা হয়েছে। মা বাবা জানি, ওনারা বলেছে ম্যাক্সিমাম হাতের হাড় ভেঙে গেছে, ভাঙতে ভাঙতে এখন এইভাবে আর কি প্রতিবন্ধকতা সৃষ্টি। এক কথায় ক্যালসিয়ামের অভাব, পুষ্টির অভাব। বাবার আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তিনি ভাবলেন জীবন জীবিকার জন্য কিছু একটা করতে হবে। যেহেতু তিনি শারীরিক অক্ষম, সেই কারণে ভাবলেন কি কাজটা করা সম্ভব। তিনি পরিকল্পনা করলেন বাড়ির আঙ্গিনায় একটি ছোট্ট দেশি মুরগির খামার দিবেন। আর তখন থেকেই তার শুরু হলো এক অন্যরকম পথ চলা। সজল খুব কষ্ট করে একটি দেশি মুরগির ফার্ম দিয়েছে। সেখানে কিছু দেশি মুরগি লালন পালন করা হয়। সেখান থেকে যা উপার্জন হয় সেটা দিয়ে কোনো রকম নিজের লেখাপড়া খরচ ও নিজের চলাচলের খরচ বহন করতে হয়। তাই লেখাপড়া করেছি, চাকরির জন্য ট্রাই করেছি। যখন নিজেকে তো চলার জন্য কিছু অর্থ ছাড়া তো বর্তমান কিছু হয় না, তো অর্থ উপার্জনের জন্য নিজের খরচটা যেন চলে যায়, সেই মোতাবেক আমি পরিবারের চাহিদাও মিটে যাচ্ছে, নিজের কিছু টাকা পয়সা মানে করেন যে নিজে চলার যে ক্ষুদ্র কিছু টাকা ইনকাম করার জন্য পাশাপাশি একটা ছোট্ট দেশি মুরগির খামার করেছি, সাথে পড়ালেখাটাও করছি, চেষ্টা করছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বাড়ি থেকে একটি টাকাও নেন না তিনি। আর্থিক অভাব অনটনের কারণে খামার নিয়ে কোনো বড় পরিকল্পনা নিতে পারছেন না। হাতে গোনা কয়েকটি মুরগি নিয়ে শুরু হয়েছিল তার এই পথ চলা। এখন নিজেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফোটান। সব মিলিয়ে সংগ্রাম প্রত্যয়ের মধ্য দিয়ে তার প্রতিটি দিন অতিবাহিত হয়। ধরেন চাকরি বাকরি আমার কিছুই হলো না, তারপরেও যদি কারো কাছে হাত পাতে, এটা তো আসলে ভালো দেখায় না। আসলে বিদ্যা শিখে তো কোনো লাভ হলো না, তাহলে হাত পাতবো না বিধায় তো কষ্ট করে ছোট্ট একটা খামার করেছি। তিনি হেঁটে মুরগির ফার্মে যে খাবার দেওয়া, তাদের ওষুধ খাওয়ানো, পানি দেওয়া এবং যত্ন নিতে হয় তাকে। যতটুকু সময় পায় ততটুকু এই মুরগির পেছনে তার সময় অতিবাহিত করতে হয়। ইবাদতের দিক থেকেও তিনি পিছিয়ে নেই, ইবাদতেও তিনি এগিয়ে আছেন। এভাবেই কল থেকে পানি নিয়ে উজু করা, জায়নামাজ পেতে, সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া সবকিছুই করতে পারেন। নামাজের ওয়াক্ত হলেই নামাজ মিস করেন না তিনি। তবে যখন এলাকার বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যায়, তখন 2 হাত দিয়ে চলা একটি ভ্যানের মতো গাড়ি চালাতে হয় তাকে। আধুনিক মোটরের ব্যবস্থা অনেকের গাড়িতে থাকলেও তার গাড়িতে নেই। তবুও 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চায়ের দোকানে যান, বাজারে যান। এলাকার মানুষের সাথেও রয়েছে তার বন্ধুত্বপূর্ণ ভালোবাসা। সবাই তাকে স্নেহ করে আর সজল সবাইকে সম্মান দেন। অত্যন্ত ভালো এবং শিক্ষিত, ভদ্র এবং ফালতু কোনো কথার ভিতরেও থাকে না, ফালতু কথাও বলে না, এড়িয়ে চলে লেটা। এক কথা বলা যায় যে সে মানে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে পছন্দ করে। চাকরি দেবে কিনা? যদি একটা ব্যাংকের চাকরি হয়, ও চেয়ারে বসে কাজ করতে পারবে এবং একটা সুস্থ মানুষের সাথে ভালো কাজ করবে, এই অভিজ্ঞতা আছে। একটাই দোষে পাওয়ারের ডিফেক্ট চলতে পারে না, কিন্তু তো জ্ঞানী লোক, বুদ্ধিমান। এলাকার মানুষেরা সজলকে নিয়ে গর্ব করে। তার 2 হাত পা না থাকা সত্ত্বেও সে লেখাপড়া শেষ করেছে, এটাই তাদের বড় গর্ব। তিনি কখনো বুঝতে দেন না তার 2 পা নেই। সবাই এখন তাকে নিয়ে গর্ব করে, তার মতো ছেলে হয় না। এই প্রতিবন্ধকতা নিয়েও সে সফলতার সাথে অনার্স মাস্টার শেষ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার একটি চাকরি প্রয়োজন। কষ্ট করার পরেও এখনো চাকরি হয়নি। সজলের মতো ছেলে আমাদের সমাজের গর্ব, আমাদের অনুপ্রেরণার উৎস। প্রতিবন্ধকতা নিয়েও যে তিনি এতদূর এগিয়েছেন, কিন্তু আমরা তাকে যথেষ্ট সম্মান দিতে পারিনি। তাকে কোঠায় নয়, মেধায় মূল্যায়ন করলে হয়তো তিনি আজকে একটি চাকরি পেত। হয়তো সে চাকরি পেলে তার জীবনটা আরো সহজ হতো, জীবনটা আরো সফলতা পেত। পড়ালেখা শেষ করেছি, আমি এসএসসি পাস করেছি আমাদের নিজস্ব গ্রাম বেরবাড়ি গ্রামের স্কুল, সেখান থেকে। আর
ইন্টারমিডিয়েট ঝিনেদা সিটি কলেজ, অনার্স সরকারি আলান শাহ কলেজ, আর মাস্টার্স করেছি সরকারি কেশবচন্দ্র বিদ্যালয় মহাবিদ্যালয় থেকে, সেখান থেকে লেখাপড়া করেছি। এখন কি লেখাপড়া নিয়মিত করা হয়? হ্যাঁ, করা হয়। কত ঘন্টা করে পড়ছে? এটা আসলে ওইভাবে করা যায় না, তবে সময় যতটুকু পাই চেষ্টা করি পড়া। আরও অসুস্থ থাকি তো বেশিরভাগ, কারণ নিজেকে দেখছেন তো অসুস্থ থাকা হয়, তো মানে হয়তো একজন সুস্থ মানুষের মতো অত পড়ালেখা করতে পারি না, তো যতটুকু পারি চেষ্টা করি। যখন আমি স্কুলে পড়তাম 6-7-এ, তখন কোনোদিন আর বন্ধুর সাথে বলতাম যে আমি SSC পাস করবো, এটা বলতাম আমি 8 পাস করবো। কিন্তু ওই কৌতূহলবশত তখন আস্তে আস্তে দেখলাম যে না, এ তো 8 পাসে কোনো বিষয় না। এবার আস্তে আস্তে SSC পাস করলাম, HSSC, তারপরে অনার্স মাস্টার্স করে ফেললাম। একাডেমিক লাইফে অনেক বাধাবর্তী থাকতেই পারে, কিন্তু ধরে থাকলে ইনশাল্লাহ শেষ হবে, লেখাপড়া হবে। পড়ালেখা করেছি, পড়ালেখার পাশাপাশি সেই ছোটোবেলা থেকে কিন্তু মায়ের সাথে ছোটোখাটো মুরগি ট্রিটমেন্ট করা, ওষুধ দেওয়া, ভ্যাকসিন করানো, ওই করতে করে দেখলাম যে আমি তো বাড়িতে বসেই আছি। অনার্সে শেষ করলাম, তাহলে দেখি করোনার ভিতরে যে কিছু মুরগি পাওয়া যায় কিনা। এইটাই দেশি মুরগি প্রতি বছর মারা যায়, তো ওই সেখান থেকে শুরু করেছি। ট্রিটমেন্ট করি, ভালোভাবে ভাড়াটা পরিবেশ দিই, পালন করি, সেখান থেকে 2-4 হাজার টাকা ইনকাম আসে, যা আসে আলহামদুলিল্লাহ ভালো আমাদের চলে যায়। লেখাপড়া শেষ করেছি 2023 সালে। প্রতি বছরে তো যেগুলো স্থানীয় যে পরীক্ষাগুলো হয় ওইগুলোই করা হয়, কারণ বাইরে যাওয়ার মতন সক্ষমতা আমার নাই। আমার যেগুলো স্থানীয়, কারণ স্থানীয় তো আসলে আপনার ওই যে কোনো স্থানীয় পরীক্ষাগুলো হয় ওইগুলো তো নিয়োগ সেভাবে হয় না, তো যেগুলো হয় ওইগুলোই করা হয় আর কি, তাছাড়া বাইরে যে করা হয় না। আমি এখন চাইলে অনেক কিছু করতে পারবো না, এখন আমি চাইলেই কোথাও যেতে পারবো না। এখন মনে চাইলে যে আমি এখন ঢাকায় যাবো বা কোনো জায়গায় ঘুরতে যাবো, বা আমার এখন একটা চাকরি অ্যাপ্লাই করেছি কিছুদিন আগে প্রাথমিক বিদ্যালয়ে, তার পরীক্ষা খুলনাই, কিন্তু আমি জানতাম না পরীক্ষা খুলনাই, জানতাম তাহলে সেটা আমি অ্যাপ্লাই করতাম না, কারণ বিনা কারণে ওটা 1-1.5 টাকা খরচ করে কোনো যুক্তি নেই। আমার কিন্তু ইচ্ছা থাকলে আমি পারবো না দায়িত্বে, যে এরকম যে এটা মেনে নিতে হবে। তাই ওইসব আসলে এইগুলো নিয়ে আমি কখনো বিচলিত না। সৃষ্টিকর্তা আমাকে যেভাবে সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ তার মর্জি হয়েছে, আমি খুশি। আমি এর থেকে নিজের প্রতি অত মানে কষ্ট না, আল্লাহ তো সবাই তো একরকম বানায় না, কেউ সাদা বানায়, কেউ কালো হয়, কেউ হাঁটতে পারে না, কেউ হাঁটতে পারে, এটা কোনো আমার কাছে মেনে মানে হয়ে গেছে আর কি। দর্শকের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমার সফলতা আনে, আর আমি অনেক ভালো আছি। আর এই সফলতাটুকু যদি পাই তো আরও ভালো থাকবো আল্লাহর কাছে। আমি যদি ভালো নেই এই কথাটা বলে তাহলে সৃষ্টিকর্তার কাছে অপরাধী হয়ে যাবো। আলহামদুলিল্লাহ তিনি সৃষ্টি করেছেন, আমি অনেক ভালো দোয়া আশীর্বাদ আর দোয়া চাই যেন ভালো কিছু করতে পারি জীবনে।